বৈশিষ্ট্য হচ্ছে চুম্বক চুম্বককে বিকর্ষণ করে আবার আকর্ষণ করে। আকর্ষণ করবে কখন? যখন বিপরীত ধর্মী পোল থাকবে, নর্থ পোল সাউথ পোল। তো নর্থ পোল সাউথ পোল কিন্তু আমরা নাম শুনছি, যেমন চুম্বকের এখানে যে ফিগারটা আছে, একটা বার ম্যাগনেট বা একটা চুম্বক দণ্ড যদি আমরা নেই, তাহলে একটা প্রান্তকে বলা হয় সাউথ, একটা প্রান্তকে বলা হয় নর্থ। কোনটা নর্থ কোনটা সাউথ এটা আমরা একটু পরে দেখবো। তো আবার এখানে এরকম বাঁকানো চুম্বক থাকে, তো দুইটা প্রান্ত একটা নর্থ আর সাউথ হতে পারে। আচ্ছা, তো এটা আমরা সবাই জানি। যেমন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে লোহার গুড়াগুলো আকর্ষণ করে, আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে আয়রন ফিলিংস গুলোকে সে আকর্ষণ করে। আবার চুম্বক শলাকা আমরা হয়তো অনেকে দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, চুম্বক শলাকা চুম্বক শলাকা যেটা বলে সেটাও আমরা মনে হয় দেখছি, তাই না? যে একটা লোহার ইয়ের উপর, মানে আসলে মূলত কম্পাস যেটাকে বলে আর কি, যে নর্থ পোল সাউথ পোল আমাদের দিক নির্দেশনার জন্য যেটা ব্যবহার হয়, তো ওটাও কিন্তু একটা চুম্বক। আচ্ছা, তো তো এই চুম্বকের যে বৈশিষ্ট্য আমরা দেখলাম সেটা হচ্ছে একই রকম পোলকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী যদি পোল হয় তাহলে একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা, তো আমরা আরেকটু ডিটেলসে যাই। যেমন এখানে একটা ফিগার দিয়ে বুঝাইছে যে নর্থ আর নর্থ কাছাকাছি আনলে কি হচ্ছে, দেখা যাচ্ছে বাম পাশের ফিগারে সে দূরে সরে যাচ্ছে, আর ডান পাশের ফিগারে দেখা যাচ্ছে যে নর্থের কাছে যদি আমরা সাউথ পোল আর একটা চুম্বক নিয়ে আসি তাহলে সে আকর্ষিত হচ্ছে। তো এটা তো সবাই আমরা জানি, তাই না? এমনকি কেউ আছে যে আমরা এই প্রপার্টি সম্পর্কে জানি না? হ্যালো, হ্যালো, বলতে পারি কেউ কি জি থাকবে? স্যার। সবাই আমরা জানি যে এরকম চুম্বকের এই আকর্ষণ বিকর্ষণ সম্পর্কে আমাদের সবাই জানা আছে। আচ্ছা, তারপরে আসি আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সও বলে। তো ফিল্ড লাইন্স অথবা ফ্লাক্স লাইন্স এই জিনিসটা আবার কি? তো কোন একটা চুম্বক দণ্ড, ফর এক্সাম্পল এখানে একটা দণ্ড ফিগারে দেওয়া আছে নর্থ পোল সাউথ পোল সহকারে। এই চুম্বক দণ্ডের চারপাশে কিছু অদৃশ্য রেখা তৈরি হয়, এটাকে বাংলায় বলে চুম্বক বলরেখা, বা ইংলিশে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অথবা ফ্লাক্স লাইন্স বলে থাকে। তাহলে এই রেখাগুলো কিন্তু দেখা যায় না। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার, হ্যালো, শোনা যাচ্ছে কথা। ওকে। তো এই রেখাগুলো কিন্তু দেখা যায় না, বাট এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো কিভাবে? আপনারা হয়তো এই এক্সপেরিমেন্ট অনেকেই করছেন ছোটবেলায়, সেটা হচ্ছে যে চুম্বক যদি আমরা একটা কাগজের নিচে রাখি, মানে একটা মোটামুটি শক্ত একটা কাগজ নিয়ে তার নিচে একটা এরকম চুম্বকের বার রাখলাম, তার উপরে যদি আমি কিছু লোহার গুঁড়া ছিটিয়ে দেই, তাহলে কিন্তু লোহার গুঁড়া গুলো এরকম একটা ওরিয়েন্টেশন বা এরকম একটা শেপে কিন্তু সেগুলো সজ্জিত হয়। এটা কখনো কেউ খেয়াল করছেন? জি স্যার। আপনারা কখন, জি স্যার। আপনারা হয়তো অনেকেই হয়তো এরকম ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে এই জিনিসটা খেয়াল করছেন। তো জিনিসটা তাহলে লোহার গুঁড়া গুলো কিন্তু এরকম ভাবে সে ওরিয়েন্টেশন হয়, যে সে এরকম একটা লাইনকে সে ফলো করে। তো এই লাইনগুলোকে বলা হয় চুম্বক ফ্লাক্স লাইন্স, অথবা বাংলায় বললে চুম্বক বলরেখা, ইংলিশে ফ্লাক্স লাইন্স অথবা ফিল্ড লাইন বলে, ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখা যায় না, এটা একটা অদৃশ্য বলরেখা, একটা ফোর্সের লাইন। মানে হচ্ছে এই লাইন বরাবর এক ধরনের আহ, বল কাজ করে, কিন্তু সেটা আসলে ফোর্স সবসময় দেখা যায় না। ঠিক আছে, যেমন গ্রেভিটেশনাল ফোর্স যেটাকে আমরা বলি, যে আহ, এ, কি বলে মাধ্যাকর্ষণ, অথবা হচ্ছে আমাদের যে পৃথিবী যে আমাকে আকর্ষণ করে। তো এই গ্রেভিটেশনাল ফোর্স কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি সেটা অনুভব করতে পারতেছেন কিভাবে? যে আপনি যদি কোনো একটা কিছু উপর থেকে ফেলে দেন সেটা নিচে পড়ে যাবে, কারণ কি? গ্রেভিটেশনাল ফোর্সের কারণে। হ্যাঁ, তো এরকম আকর্ষণ করছে কেউ কি হয় দেখা যায়, এটা অদৃশ্য, এটা অদৃশ্য ফোর্স, কিন্তু সেটা অনুভব করা যায়। তো সিমিলারলি, তো এই বলরেখা বলতে বোঝায় যে বলটা কোন রেখা বরাবর আসলে কাজ করতেছে, সেটাকে যদি আমি এখানে গ্রাফ আকারে দেখাতে চাই, যদি আমি কলম দিয়ে আঁকতে চাই, তাহলে এরকম একটা লাইন হবে, এবং সেটা কলমটা না আঁকলেও আমরা যদি কিছু, যে যেমন বললাম লোহার গুঁড়া ছিটিয়ে দিই, তাহলেও সে কিন্তু ওই লাইন বরাবর সজ্জিত হবে। তো তাহলে বুঝতে পারতেছেন যে এই লাইন বরাবর কিন্তু কি হয়, এই চুম্বকের বলটা প্রয়োগ হয়, অন্যদিকে কিন্তু সেই বলটা থাকতেছে না। যেমন দুইটা লাইনের মাঝখানে কি আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে না?
তো এই জায়গায় কিন্তু চুম্বক বলটা কাজ করতেছে না, যার কারণে ওখানে চুম্বকের যে আমরা যদি লোহার গুঁড়া রাখি সেটা কিন্তু সেখানে থাকবে না। সে ওই নির্দিষ্ট লাইন বরাবরই কিন্তু সে নিজেকে ওরিয়েন্ট করে নিবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এটার মানে আমরা কোয়ালিটেটিভ ডেফিনেশন, অর্থাৎ মানে মোটামুটি একটা একটা সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে এরকম একটা দাঁড়ায়। আচ্ছা, কিন্তু এটাকে যদি আমি কোয়ান্টিটেটিভ ডেফিনেশন দিতে চাই যে এক্স্যাক্টলি আসলে কি জিনিসটা, সেটা হচ্ছে যে কোনো একটা চুম্বক শলাকে যদি আমরা চুম্বক এরকম ম্যাগনেটিক ফিল্ড বা এরকম লোহার দণ্ডের যে চারপাশে যে চুম্বক ক্ষেত্র আছে সেখানে কোথাও রাখি, তাহলে সেই চুম্বক শলাকা, খুব ছোট্ট একটা শলাকা চিন্তা করেন বা কম্পাস, তো সেইটা এরকম একটা পথ সে পরিভ্রমণ করবে। তো যে পথটা পরিভ্রমণ করবে সেটাকেই বলা হয় চুম্বক ফ্লাক্স লাইন। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দুইটা ইয়ে দেওয়া হয়েছে যেটা কম্পাস এই ফিগারে। তো এইটা কম্পাস যদি আমরা এই জায়গায় রাখি তো সে ওই ডিরেকশন বরাবর ফোর্স অনুভব করবে, হ্যাঁ, করে সে ওই দিকে চলে যাবে। তো এরকম একটা পাথ সে পরিভ্রমণ করবে। তো যে পথটা সে পরিভ্রমণ করবে সেটাকে বলা হয় চুম্বক বলরেখা। আচ্ছা, এবং ডিরেকশনটাও খেয়াল করেন, লাল চিহ্ন দিয়ে ডিরেকশনটা দেখানো হয়েছে। তাহলে ডিরেকশনটা তাহলে এই দুইটা চুম্বক শলাকা তো দেখতে পাচ্ছেন সবাই আশা করি। হ্যালো, দুইটা 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 কম্পাস দেখা যাচ্ছে না ওই ফ্লাক্স লাইনস এর উপর বসানো, দেখতে পাচ্ছেন কি সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই ফ্লাক্স লাইন বরাবর কিন্তু এই চুম্বক শলাকাটা পরিভ্রমণ করবে যদি আমরা ওখানে প্লেসমেন্ট করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এটা ডিরেকশনটা আসলে কিভাবে নির্ধারণ হলো। ডিরেকশনটা আসলে একটা সহজ একটা সূত্র আছে যে চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স লাইনের ডিরেকশনটা অলওয়েজ এই নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলের দিকে যাবে। দেখেন এই চুম্বক শলাকাগুলোর বা চুম্বকের যে কম্পাস আছে, কম্পাসের ডিরেকশন দেখলেই বুঝতে পারবেন। তাহলে এটাও আর একটা বৈশিষ্ট্য যে চুম্বক ক্ষেত্রটা নর্থ পোল থেকে বা এরকম একটা চুম্বকে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে ঢুকবে। তো এরকম ভাবে ঢুকছে, আবার অনেকগুলো খেয়াল করবেন যে অনেকগুলো ঢুকেও নাই। যেমন নর্থ পোলের বাম পাশের যে চুম্বক ফ্লাক্স লাইন গুলা বের হয়েছে, এগুলা কি কোথাও ঢুকছে? এগুলা ঢুকে নাই, এগুলা বাইরে চলে গেছে, তাই না? এরকম মনে হচ্ছে না? জি স্যার। বুঝেন নাই মনে হয়। দেখেন কিছু কিন্তু নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে ঢুকছে, আবার কিছু কিন্তু বাম পাশে থ্রো হয়ে গেছে, এগুলা কিন্তু আর ঢুকা দেখা যাচ্ছে না। তো এগুলো হয়তো ঢুকবে কিন্তু ওগুলার আসলে মানে অনেক দূর দিয়ে ঢুকবে হয়তো, বা সেগুলোর আসলে কি বলবো যে ওইটার যে পাওয়ার বা শক্তি বা এটা আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা ওই জায়গায় কম থাকবে যদি এটা অনেক হালকা হয়ে যায়। বা সহজে বলতে গেলে চুম্বকের লাইনগুলো যদি খুব ঘন ঘন থাকে তাহলে ওই জায়গায় চুম্বকের আকর্ষণ বিকর্ষণ শক্তিটা বেশি থাকবে। আর চুম্বকের লাইনগুলা যদি অনেক কি হয় পাতলা পাতলা মানে অনেক দূরে দূরে অবস্থান করে বা সেখানে এই লাইনগুলোর ঘনত্ব কম থাকে, তাহলে সেখানে চুম্বক ফোর্সটাও কি হবে, কম হবে। কম থাকবে। হ্যাঁ, তো এইটার আরেকটা সংজ্ঞা আমরা দেখবো। তাহলে বুঝতে পারতেছি যে আসলে এখানে যে চুম্বক লাইনগুলো বের হচ্ছে এগুলো আসলে এক সময় যে কি হবে ওই সাউথ পোলে আসবে, কিন্তু অনেক দূর দিয়ে হয়তো আসবে। তাহলে অনেক দূর দিয়ে যদি আসে তাহলে একটা লাইন থেকে একটা লাইনের যে ডিস্টেন্স বা দুইটা পাশাপাশি লাইনের যে দূরত্ব সেটা অনেক বেশি হবে। মানে কি সেখানে আসলে চুম্বকের যে পাওয়ার কম হবে, খুব স্বাভাবিক, আমরা নিজেরাও বুঝি। একটা চুম্বক থেকে যদি একটা চুম্বক অনেক বেশি দূরে থাকে বা একটা লোহা থেকে দূরে থাকে তাহলে কিন্তু সে আকর্ষণ করে না, বা খুব করলেও খুব অল্প করে। তো জিনিসটা হচ্ছে এরকম। তাহলে চুম্বকের যে পাওয়ার, চুম্বকের যে ফোর্সের যে স্ট্রেংথ, সেটা কিন্তু আমরা এই ফ্লাক্স লাইন দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি বা আমরা সেটাকে বুঝাইতে পারতেছি। আচ্ছা, যেমন এখানে বলছে যে ফোর্স বি, ফিল্ড বি, যেমন ম্যাগনেটিক ফ্লাক্স কে বা ম্যাগনেটিক ফিল্ড কে বি দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। তাহলে এটাই স্ট্রং ফায়ার লাইনস আর ডেন্স, মানে হচ্ছে যেখানে চুম্বক লাইনগুলা ঘনত্ব বেশি সেখানে এই ফিল্ড স্ট্রেংথটাও বেশি। এবং উইক ফায়ার লাইনস আর স্পার্স, মানে যেখানে হচ্ছে ঘনত্ব কম, ফ্লাক্স গুলা দূরে দূরে আছে, সেখানে হচ্ছে চুম্বকের ফিল্ডের পাওয়ারও কম বা স্ট্রেংথও কম। আচ্ছা, এরপরের আমরা স্যার আমার চলে একটা যাই। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই বলরেখাগুলো কি ত্রিমাত্রিক ভাবে কাজ করে, মানে দণ্ডের হ্যাঁ চারপাশেই হ্যাঁ না হ্যাঁ শুধু হ্যাঁ ত্রিমাত্রিক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্রি ডাইমেনশনাল। আচ্ছা, ঠিক আছে, ওকে এটা স্যার। কোনো পার্টিকুলার প্লেনে না। ওকে। তারপরে হচ্ছে পরের ফিগারে যাই। আচ্ছা, ফিল্ড লাইন বিটুইন ম্যাগনেটস। আচ্ছা,
পরপর যদি দুইটা চুম্বককে এভাবে রাখি আমরা, তাহলে ফ্রি লাইনগুলো এরকম বৃত্তাকার পথে চলে যাবে। আবার দেখতে পাচ্ছেন তো আশা করি। জি হ্যালো। স্যার। জি স্যার। জি স্যার, দেখা কারণ কি, যাচ্ছে। চুম্বক থেকে যে তার বলরেখাগুলো বের হয় সেগুলো কিন্তু এরকম ভাবে একটু বেঁকায় বেঁকায় বের হয়। তাহলে যদি পাশাপাশি দুইটা পোল বিপরীত বিপরীতধর্মী পোল রাখি, তাহলে অ্যাট্রাকশন করবে। তাহলে অ্যাট্রাকশন যদি হয় তাহলে কি হবে, এরকম ভাবে একটা পোল বের হয়ে আরেকটাতে ঢুকে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম। আবার নিচের ফিগারটা খেয়াল করেন যে রিপালশন হচ্ছে। রিপালশন কখন হবে? একই রকম পোল যদি তোমার থাকে, আপনারা খেয়াল করে দেখেন নর্থ পোল, তখন কিন্তু বিকর্ষণ হচ্ছে, রিপালশন হচ্ছে। এইটাও বুঝতে পারবেন যে এখানে যদি আমরা একটা চুম্বক শলাকা রাখি বা কম্পাস রাখি, সে কিন্তু একটা পোল থেকে আরেকটা পোলে ঢুকবে না। ঢুকবে না, কিন্তু দেখেন দুইটা দুই দিকে চলে গেছে, কিন্তু ঢুকে কিন্তু নাই। উপরের ফিগারে কিন্তু দেখা যাচ্ছে ঢুকে যাবে। আমি যদি একটা চুম্বকের কম্পাস রাখি এখানে, তাহলে এই বাম পাশ থেকে তাকে মানে কি বলবো, ফোর্স দিয়ে তাকে ডান পাশে ঢুকাই দিবে, নর্থ পোল থেকে তারা সাউথ পোলে নিয়ে যাবে। এই জন্য কিন্তু ফ্লাক্স লাইনগুলোর মধ্যে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে এটা বাম থেকে ডানে চলে গেছে। মানে আমি যদি এখানে কোনো চুম্বক শলাকা বা লোহার কোনো টুকরাও রাখি, সেটা কি হবে, এক পাশে থেকে আরেক পাশে চলে যাবে। বা চুম্বক শলাকা যদি আমরা রাখি, তাহলে সে এরকম ভাবে যে পরিভ্রমণ করবে, সেই পরিভ্রমণ পথটাকেই কিন্তু এখানে আঁকা হয়েছে। বুঝতে পারছেন ফ্লাক্স লাইনটা আসলে কি? যে আমরা যদি এখানে একটা চুম্বক শলাকা রাখি, সে কোন পথে পরিভ্রমণ করবে তার অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা এখানে বুঝতে পারছি যে নর্থ পোল সাউথ পোল এটার কি সমস্যা। তারপরে যদি আমরা যাই যে ডেনসিটি অফ ফিল্ড লাইনস, আমরা যে এই ফিল্ড লাইন গুলো দেখলাম, এর ডেনসিটি, যেটা আমরা একটু আগে বললাম যে ডেনসিটির উপর নির্ভর করে কিন্তু তার স্ট্রেংথটা ডিপেন্ডেন্ট হয়। তাহলে ডেনসিটি মানে কি? এই ফিল্ড লাইন ডেনসিটি বা ফ্লাক্স ডেনসিটি, এটা মানে হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে খেয়াল করেন যে এখানে একটা চতুর্ভুজের মতো রাখা হয়েছে, এটাকে ডেল্টা এ দ্বারা ডিফাইন করা হয়েছে। তাহলে ডেল্টা এ নামক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স বলতে বোঝায় যে চুম্বক যে লাইন গুলা, সেটাকেই ফ্লাক্স বলা হয় অনেক সময়। এই যেমন ফ্লাক্স লাইন যেটা বলা হচ্ছে। তাহলে এই ডেল্টা এ, দুইটা ফিগারই খেয়াল করতে পারেন, দেখবেন যে ডেল্টা এ পরিমাণ আয়তনের ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, সেটাকে যদি আমরা ডেল ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফ্লাক্স যাবে, ডেল ফাই বাই ডেল এ। এটা কি বুঝতে পারছেন? এটাকেই বলা হয় ঘনত্ব, হ্যালো, বা ডেনসিটি যাই বলেন, এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলে। হ্যালো। হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছি। এটা কি বুঝতে পারছেন যে আসলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আসলে কি জিনিস? জি মানে স্যার। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো যে যাচ্ছে, তাহলে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে। যেমন এই যে ডেল ফাই, ফাই মানে হচ্ছে নাম্বার অফ মানে ফ্লাক্স কি পরিমাণে এর ভিতর দিয়ে যাচ্ছে, কয়টা ফ্লাক্স লাইন যাচ্ছে, সেটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করলাম। তাহলে ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফলের ভিতরে যদি ডেল্টা ফাই পরিমাণ ফ্লাক্স লাইন যায়, তাহলে আমরা পাটিগণিতিক নিয়ম যদি আমরা বসাই, তাহলে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কয়টা যাবে, ডেল ফাই বাই ডেল এ। মানে ডেল এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে যাচ্ছে ডেল ফাই পরিমাণ ফ্লাক্স লাইন। তাহলে ওয়ান বা একক পরিমাণ ক্ষেত্রফল বা প্রতি একক ক্ষেত্রফলে কত যাবে, ডেল ফাই বাই ডেল এ। এটা জাস্ট পাটিগণিতের সিম্পল নিয়ম অনুসারে আমরা এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ডেনসিটি আমরা বের করলাম, বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও বলে। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে বি একটা সিম্বল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বি ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এ। আচ্ছা, তো বাম পাশের ফিগারটা আসলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা, আপনারা হচ্ছে ওই পার্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পড়ছেন, ইলেকট্রিক ফিল্ডেরও কিন্তু ডেনসিটি ভাবে বের করা যায়, ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি হবে। আর এটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে একটাকে বলা হয় ই আর একটাকে বলা হয় বি। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেটাকে বলা হবে ই, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে বি। তো খেয়াল করে দেখেন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ সামটাইম কলস ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এবং এটার একক হচ্ছে ডাব্লিউ পার মিটার স্কয়ার। তো ডাব্লিউ থেকে আসলে বলা হয় ওয়েবার। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের একক। তাহলে প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, সেটার যে একটা পরিমাণ, সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এবং এই ডেনসিটিটাই নির্ভর করে যে সেটা কি শক্তিশালী নাকি দুর্বল। মানে তুমি একটা পার্টিকুলার পজিশনে এ এর মানটা কি হবে, কম বেশ হবে। মানে কম বেশ বলতে একটা চুম্বকের চারপাশে কি হবে, কোথাও কম হবে কোথাও বেশি হবে। যেমন আমরা এই ফিগারে দেখছি, যেমন এই ফিগারে
এটা নর্থ পোলের একদম সামনে যেখানে, সেখানে এই বি এর মানটা অনেক বেশি। আবার একদম মাঝামাঝি পর্যায়ে উপরের দিকে খেয়াল করেন ফাঁকা ফাঁকা আছে, তো সেখানে বি এর মানটা কি হবে? কম হবে। বি বলতে বোঝাচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আপনি কি বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, কেউ না বুঝলে অবশ্যই বলবেন, এটা স্কিপ করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বুঝতে পারছি এবং এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবারটা আসলে ফ্লাক্সের একক, মানে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাচ্ছে সেটাকে যদি আমরা ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে? প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে বা একটা ডেনসিটি পাইলাম। এই ডেনসিটি দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে ওখানে চুম্বক ক্ষেত্র কতটুকু শক্তিশালী। তো চুম্বকের একদম সামনে বা চুম্বকের ভিতরে সেটার ঘনত্ব বেশি হবে। তো এটা থেকে যখন বের হয়ে সে দূরে চলে যাচ্ছে তখন তার ঘনত্বটা কমে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এই বেসিক কথাগুলো শেষ হওয়ার পরে এখন আস্তে আস্তে আমরা একটা ডিপে প্রবেশ করি। তো প্রথমে করা হচ্ছে যে ফিল্ড কজড বাই কারেন্টস। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা এতক্ষণ যা বললাম এগুলো স্যার আসলে আপনার কথাগুলো শোনা যাচ্ছে কম কম। এখন এখনো কি কম কম শোনা যাচ্ছে? হ্যালো? ওটা ওটা আপনার ওখানে সমস্যা, আমরা সবাই ঠিকঠাক না, ক্লিয়ারই তো শোনা যাচ্ছিল। ক্লিয়ারই শুনতেছি ভাই, আসলে আপনার প্রবলেম মনে হয় আপু, বুঝছেন? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ যা দেখলাম সেটা কি ছিল? একটা পার্মানেন্ট ম্যাগনেট, বা যেটাকে বলা হয় যে আমরা চুম্বক, দণ্ড চুম্বক, বা যে চুম্বকগুলো আসলে বাজারে কিনতে পাওয়া যায়। তো এছাড়াও কিন্তু চুম্বকত্ব সৃষ্টি হতে পারে। সেটা কিভাবে? কারেন্টের মাধ্যমে। এটার আরেকটা নাম আছে, আপনারা হয়তো অনেকে নামটা শুনছেন, সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। নাম শুনছেন? ইয়েস স্যার। হ্যালো? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেট। তো এটা আবার কি জিনিস? এটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম সেটা চুম্বকের স্পেশাল বৈশিষ্ট্য, বাট আমরা যে উদাহরণটা সেখানে দেখাইছি সেটা কি ছিল? সেটা ছিল একটা নর্থ পোল সাউথ পোল সম্পন্ন একটা চুম্বক দণ্ড, যেটা আমরা সবাই ছোটবেলায় দেখছি। হ্যাঁ, তো কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখবো সেটাকে বলা হচ্ছে ফিল্ড কজড বাই কারেন্টস। মানে হচ্ছে যে এই দণ্ড দিয়ে যে চুম্বক আমরা ছোটবেলায় দেখছি, এছাড়াও কিন্তু আলাদাভাবে চুম্বক তৈরি করা যায়, সেটাকে বলা হয় কারেন্টের মাধ্যমে চুম্বকত্ব তৈরি করা। এইটা আবার কি জিনিস? সেটা হচ্ছে এটার বেসিক যে থিম, সেটা হচ্ছে যে কোন একটা কারেন্টের তারের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, ফর এক্সাম্পল আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের তার আছে সেখানে কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে না? তখন কি হয়? তখন সেই তারের চতুর্দিকে চারপাশে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম বা চুম্বক ফ্লাক্স তৈরি হয়। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা কারেন্টের ধর্ম, কারেন্টের একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা তারের ভিতরে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেই তারের চারপাশে, যেমন এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারের ওই তার বরাবর ধরে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন কি হবে? তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এভাবেও কিন্তু চুম্বকত্ব সৃষ্টি করা যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি এটা কি স্যার। জানতেন? এটা কি জানতেন আপনারা? স্যার এটা আমরা পড়ে আসছি স্যার। স্যার এটা কখনো জানতাম স্যার আগে। হ্যাঁ, অনেকেই স্যার জানতেন, অনেকে আমার হয়তো বাসার খেয়াল পাশে একজন করতেন। এরকম কারেন্টের তারের কাছে ছিল, পরে টান দিয়ে নিয়ে পুরাই ফেলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনেক বেশি শক্তিশালী কারেন্ট হয়তো ফ্লো হচ্ছিল। স্যার তো 33,000 ভোল্ট। হ্যাঁ, তো সেটা হতে পারে, এই জন্য একদম কাছে না যাওয়াই ভালো। তাহলে বুঝতে পারতেছেন যে কোনো একটা তারের ভিতর দিয়ে তড়িৎ পরিবাহী তার, মানে যার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, তার চারপাশে কিন্তু কি তৈরি হয়? স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। যদি কারেন্টের মান বেশি হয় তাহলে বেশি হবে, কম হলে কম মানের চুম্বকত্ব বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবং ক্ষেত্র কতটুকু পরিমাণ বিস্তৃত হবে সেটা ডিপেন্ড করবে ওই কারেন্টের পরিমাণের উপর। খুব বেশি কারেন্ট হলে সে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, আর খুব কম কারেন্ট হলে, যেমন বাসার ভিতরে যে তারগুলা দিয়ে কারেন্ট যায় সেখানে খুব বেশি কারেন্ট ফ্লো হয় না। হ্যাঁ, তো যার কারণে ওখানে 5-10 এম্পিয়ার কারেন্ট যায়, যার কারণে তার চুম্বক ক্ষেত্রটা এত শক্তিশালী হয় না, যার কারণে হয়তো এটা আমরা অনুভব করতে পারি না। বাট আপনি যদি সেই তারের চারপাশে লোহার গুঁড়া ছিটায় একটা কাগজের মধ্যে রাখেন, দেখবেন সেই লোহার গুঁড়াগুলো এরকম, এখানে যেমন ফিগারের মধ্যে গোল গোল একটা ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে, সেই লোহার গুঁড়াগুলো কিন্তু ওই ধরনের ওরিয়েন্টেশন ফলো করে। আপনারা চাইলে বাসায়ও সেটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। স্যার এটা কি স্যার তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে নাকি স্যার তড়িৎ ভোল্টেজের উপর নির্ভর করে?
তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, ভোল্টেজ তো আছেই, ভোল্টেজের উপর তড়িৎ প্রবাহ নির্ভর করে, একটা একটার সাথে রিলেটেড। তবে সহজে আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি যে তড়িৎ প্রবাহের উপর নির্ভর করতেছে। তড়িৎ প্রবাহ বেশি যেখানে, সেখানে এটার ফিল্ডের স্ট্রেংথটা বা ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি যেটা বললাম বি, সেই বি এর মানটা বেশি হবে। তো বলতেছি যে এই জিনিসটা যদি আপনারা কেউ এক্সপিরিয়েন্স, এটা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করেন নাই, তাহলে করতে পারেন। একটা কাগজের মধ্যে কিছু লোহার গুঁড়া ছিটায় কাগজের মাঝখানে ছেদি করে যদি আপনার ওই কারেন্টের তারটা প্রবেশ করে দেন আর কারেন্টের সুইচ অন করেন, দেখবেন ওই লোহার গুঁড়াগুলো এইরকম শেপ বা এই ধরনের ওরিয়েন্টেশন ফলো করতেছে। নিজেরা একটু চাইলে করে দেখতে পারেন। বুঝতে পারছেন? এখানে যেমন গুল গুল দেওয়া আছে না, এই যে উপরের ফিগারটাই, এরকম ভাবে তারা লোহার গুঁড়াগুলো ওরিয়েন্টেশন হবে। ওকে, তো তো এটা হচ্ছে আসলে কি, যে কোনো একটা এটা প্রিন্সিপালটা এভাবে বলা হয় যে কোনো একটা তারের ভিতরে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা একটা ল আছে, ওয়ারস্টেড ল বলে। তো তারপরে এটার মান কতটুকু মানে ফিল্ড তৈরি হবে সেটারও ফর্মুলা আছে, সেটা বায়ার-সেভার্স ল নামে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এখানে বলছি যে ফিল্ড ইজ স্ট্রংগেস্ট ক্লোজেস্ট টু দা ওয়্যার, মানে হচ্ছে তারের যত কাছে তত তার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা বেশি, এবং তার থেকে যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত কম থাকবে। এটা তো স্বাভাবিক, তার থেকে অনেক বেশি দূরে থাকবে তো সেটা আপনার কাছে আসবেই না। আর তারের একদম কাছে যত নিকটে যাবেন, একদম তারের একদম গোড়ায় সেটা কি দেখা যাবে, সেটা ফিল্ডের স্ট্রেংথটাও বেশি। এবং যত আউটার সার্কেল দিকে যেতে থাকবে ততই হচ্ছে সেটা স্ট্রেংথটা কমে যাবে, ওই বি যেটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেটা কমে যাবে। তো বুঝতে পারছেন আশা করি। হ্যালো। জি স্যার। জি স্যার। কিন্তু এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এই যে গুল গুল যে সার্কুলার শেপ গুলো আছে যার মধ্যে ফ্লাক্স আসলে প্রবাহিত হচ্ছে বা ফ্লাক্সের ডিরেকশন, সেখানে তো ফ্লাক্সের আসলে ডিরেকশনটা কোন দিকে, কোন দিকে ফ্লাক্সটা যাবে, বা আমরা যদি এখানে একটা চুম্বক শলাকা রাখি বা কম্পাস রাখি, সে আসলে কোন পথে পরিভ্রমণ করবে, তো সেটা আসলে আমরা কিভাবে পাবো। তো সেটার একটা থামস রুলস আছে বা একটা ডিফল্ট রুল আছে, যে রুলের মাধ্যমে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। যেমন এখানে একটা ডান হাত দিয়ে এটা বোঝানো হচ্ছে ফিগারে, যে আমি যদি কারেন্টের দিক বরাবর বৃদ্ধাঙ্গুলিটা রাখি, তাহলে বাকি চারটা আঙ্গুলকে যদি আমরা মুঠ করি, তাহলে আঙ্গুলগুলা যেই বাকি চারটা আঙ্গুল যেই একটা সার্কুলার শেপে থাকবে, তাই না? একটা আঙ্গুলগুলা মুঠ করলে কি হয়, বাকি চারটা আঙ্গুল একটা সার্কুলার শেপে থাকবে না? তো সার্কুলার শেপটা হবে আমাদের ওই বৃত্তাকার পথের শেপ, এবং আঙ্গুলগুলোর ডিরেকশনটা হবে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন, ফ্লাক্সটা যেই দিকে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখানে তীর চিহ্ন দিয়ে নিচের ফিগারে দেখানো হচ্ছে যে ফ্লাক্সের ডিরেকশনটা এইদিকে হবে। যেমন উপরের ফিগারে তাহলে বসাইলে বুঝতে পারবেন যে প্রতিটা সার্কেল বা প্রতিটা সার্কুলার পাথে ফ্লাক্সের ডিরেকশনটা হবে এই দিকে। আপনারা নিজেরাও তাহলে সহজে বুঝতে পারবেন। তার নেন, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর বৃদ্ধাঙ্গুলি বসান, বসায় মুট করে দেখেন, তাহলে ফ্লাক্স গুলো এভাবে কি হবে, সে পরিভ্রমণ করতে থাকে। এটাকে বলা হয় রাইট হ্যান্ড কর্কস্ক্রু রুল বা ডান হস্ত রুল। আচ্ছা, তো এটা আসলে বুঝতে পারছেন সবাই। যেমন এখানে আরো কিছু ফিগার দেওয়া আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো অনেক সময় কি হয় যে তারটা এরকম গোল গোল পেঁচানো থাকে, যেমন এরকম দেখছেন কিনা জানি না, এরকম যদি গোল হয় একটা তারকে এভাবে নিয়ে এরকম ভাবে যদি একটা প্যাচ দেওয়া হয় বা কয়েল আকারে একটা তারকে নেওয়া হয়, তাহলে সেই কয়েলের মধ্যে যদি আপনার একই এই ডান হস্ত রুল অনুযায়ী যদি একইভাবে আপনারা হাত রাখেন, তাহলে কিন্তু ওই কয়েলের চারপাশের ভিতরে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেই ফ্লাক্সের ডিরেকশন সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। এটাকে বুঝতে পারতেছেন? এই ফিগার গুলো খেয়াল করেন ভালো করে। প্রথম ফিগারটা বুঝতে পারছেন সবার বাম পাশেরটা? জি স্যার। জি স্যার। জি স্যার। মাঝখানের ফিগারটা কি? মাঝখানের ফিগারটা হচ্ছে এরকম আরো কয়েকটা স্ন্যাপশট নেওয়া হয়েছে, যাতে পুরা এই কয়েলের ভিতরে আসলে যদি আমি হাত রেখে রেখে খেয়াল করি, তাহলে দেখা যাবে একটা পার্টিকুলার ডিরেকশন ফলো করতেছে, যেটা সবার ডান পাশের মধ্যে দেওয়া হয়েছে। মানে আমি যদি পুরা কয়েলের বরাবর প্রতিটা পয়েন্টে আমি হাতটা রাখি, তাহলে দেখা যাবে যে কারেন্টটা আসলে ফ্লাক্সটা আসলে বাম দিকে যাচ্ছে, ঠিক না? আপনারা একেবারে মাঝের ফিগারটা খেয়াল করেন, যে প্রতিটা পয়েন্টে যদি আমি এখানে প্রায় 6টা পয়েন্টে আমরা এই কারেন্ট ফ্লাক্সের ডিরেকশনটা আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে ফ্লাক্সটা মনে হচ্ছে কি ডান থেকে বাম দিকে বের হয়ে আবার ডানে ঢুকে যাচ্ছে, এরকম একটা সার্কেল
সে অনুভব করছে, এবং এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যে হাত রাখলে ফ্লাক্সের ডিরেকশনটা কেমন হচ্ছে। আপনারা নিজেরা একটু অনুভব করার চেষ্টা করেন, তাহলে আমাদের এই যে কয়েল, যে কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, সবার ডান পাশের যে কয়েলটা চিন্তা করেন, তো এরকম একটা কয়েলের ভিতরে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে ফ্লাক্সের ডিরেকশন কি হবে? ডান থেকে বাম দিকে হবে, ঠিক না? হয়ে আবার কিন্তু অনেক দূরবর্তী পথ বা এরকম একটা পথ করে আবার আবার কি হবে, সে ওই ডান পাশে যে প্রবেশ করবে। এটা আর এখানে দেখানো হয় না, যা শুধু ওই কয়েলের ভিতরে কিরকম ভাবে ফ্লাক্স লাইনটা যাচ্ছে সেটাই শুধু দেখানো হয়েছে। জি স্যার ইয়েস স্যার, শোনা যাচ্ছে। এখানে কেউ একজন বলেন এখানে নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা? সবার ডান পাশে ফিগার। আচ্ছা আমি বুড়ো আঙ্গুলের দিকে হচ্ছে সাউথ পোল। না, সবার ডান পাশের ফিগারটা। আচ্ছা আমি আপনাকে আরেকটু সহজ করে দিই। এই যে কয়েলটা, এটা কয়েল আসলে কার মতো আচরণ করতেছে? একটা চুম্বকের মতো আচরণ করতেছে না? দণ্ড চুম্বকের মতো। দণ্ড চুম্বক যেটা আমরা দেখছি, তো সেই চুম্বকও যেরকম কি হয়, ফ্লাক্স লাইন উৎপন্ন করে, এই কয়েলটাও কি হচ্ছে, একটা ফ্লাক্স লাইন উৎপন্ন করতেছে না? হ্যাঁ স্যার, এই যে অ্যারো চিহ্ন যেদিকে আছে এটা হলো গিয়ে সাউথ পোল। স্যার তীর না চিহ্নিত না না, ওইদিকে নর্থ পোল। সাউথ পোল। আপনি ভুলে গেছেন। দেখেন এই যে আমরা দেখাইছিলাম, এই যে খেয়াল করেন, আমি আবার একটু দেখাই, আপনারা হয়তো খেয়াল করেন নাই। দণ্ড চুম্বকের যেখান থেকে ফ্লাক্স লাইন বের হয় সেটা হচ্ছে নর্থ পোল। এই যে দেখেন, খেয়াল করেন, সরি স্যার আসলে ঠিক না? এই যে নর্থ পোল থেকে যেখান থেকে ফ্লাক্স লাইনটা উৎপন্ন হয়ে বের হচ্ছে সেটা ছিল নর্থ পোল। আবার যেখান দিয়ে ঢুকতেছে সাউথ পোলে সেটা কি হচ্ছে, কি সেটা হচ্ছে সাউথ পোল, ঠিক না? তাহলে এখান খেয়াল করে দেখেন, তাহলে এখানে খেয়াল করেন যে এই যে কয়েলটা, সেই কয়েলটা আসলে কার মতো আচরণ করতেছে? একটা চুম্বকের মতো আচরণ করতেছে না? কারণ এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে তো তার মধ্যে থেকে চুম্বক ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে এই কয়েলটা ইটসেলফ সে একটা চুম্বকের মতো আচরণ করতেছে। তাহলে চুম্বকের যেখান থেকে ফ্লাক্সটা বেরোচ্ছে, বাম পাশ দিয়ে ফ্লাক্স বের হয়ে যাচ্ছে, আবার ডান পাশে আবার এই ফ্লাক্সটাই কিন্তু দূরে একটা পথ পরিভ্রমণ করে আবার ঢুকবে, এটা আর দেখানো হয় নাই। তাহলে বাম পাশটা হচ্ছে নর্থ পোল, ডান পাশটা হচ্ছে সাউথ পোল। এটা একটা কয়েলের একটা প্যাচ আছে দেখে বুঝতে পারতেছেন। আমরা পরের ফিগারটা যাই, আরো অনেকগুলো প্যাচ আছে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড বলতে অনেকগুলো প্যাচ লেগে আছে, স্প্রিং এর মতো। স্প্রিং তো দেখছেন আপনারা সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, তো ইলেকট্রিক সার্কিটে স্প্রিংটাকে অনেক সময় সলিনয়েড আকৃতি বলে, অনেক সময় ইন্ডাক্টরও বলে। ইন্ডাক্টরটাও এরকম। ইন্ডাক্টর হয়তো আপনারা জি স্যার। তাহলে ইন্ডাক্টরের ভিতরে কি হয়, কারেন্ট ফ্লো হয়, বা এরকম একটা সলিনয়েডের আকৃতির ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হয়। তাহলে কারেন্টটা ফ্লো হইলে কারেন্টটা ফ্লোয়ের ডিরেকশন বরাবর যদি আমরা হাতটা রাখি, যেমন উপরে ফিগারে দেখাইছে, হাত যদি আমরা ওইভাবে রাখি কারেন্টের ডিরেকশন বরাবর, বৃদ্ধাঙ্গুলিটা রাখি, তাহলে আমার ফ্লাক্সের ডিরেকশনটা এরকম হবে। নিচের ফিগারে দেখেন ফ্লাক্সের ডিরেকশন দেওয়া হয়েছে, এখানে ডান পাশে বোঝানো হয়েছে। তাহলে এখানে কারেন্টের দিক বরাবর যদি আমরা প্রতিটা পয়েন্টে আমরা ওই ডান হাতটা রেখে 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 আমরা ফ্লাক্সের ডিরেকশন চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ডান দিক থেকে ফ্লাক্স বের হয়ে বের 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 আবার হ্যাঁ, তাহলে এই পুরো কয়েলটা আসলে কি একটা চুম্বকের মতো আচরণ করতেছে না? এই চুম্বকটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক। এটা সহজে বাংলায় বললে, আর ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেট, যে নামটা হয়তো আপনারা অনেকে। কারণ কি ইলেকট্রোম্যাগনেট কেন বলা হয়? কারণ ইলেকট্রিসিটি প্রবাহের মাধ্যমে এই যে তারের বিরুদ্ধে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, এবং কারেন্ট ফ্লোর ডিরেকশনটা বলে দিছি, হওয়ার মাধ্যমে কি হচ্ছে, তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এবং ক্ষেত্রটা কোন দিকে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিটা তারের প্রতিটা পয়েন্টে আমরা হাত রেখে 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 কিন্তু আমরা ফ্লাক্সের ডিরেকশনটা বের করতে পারি। তো এবং এই কয়েলটা একটা, এই কয়েলের জায়গায় যদি আমরা একটা লোহার দণ্ড রাখতাম, সরি একটা চুম্বক দণ্ড রাখতাম, তাহলেও কিন্তু এরকম হতো। তাহলে ওইটাকে রিপ্লেস করে আমরা এরকম একটা কয়েল রাখতে পারি, এবং কয়েলটাও সে একই রকম বৈশিষ্ট্য প্রকাশ করতেছে লোহার চুম্বকের মতোই। এই জন্য এই কয়েলটাকেও কি বলা হয়, চুম্বক বলা হয়। আর যেহেতু সে ইলেকট্রিসিটি প্রবাহের মাধ্যমে তৈরি হয়েছে, এই জন্য এই কয়েলটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট, বা সহজে বাংলায় বললে তড়িৎ চুম্বক। বুঝতে পারছেন? হ্যাঁ, তবে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো আমরা তো এখন কয়েলের প্রতিটা পয়েন্টে যদি আমরা হাত রেখে 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 ফ্লাক্সের দিক নির্দেশ করতে চাই, তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন,
এবং এটা অনেকের ভিজুয়ালাইজ করতে কঠিন হবে। যেমন এখনই মনে হয় অনেকের বুঝতে কঠিন হচ্ছে যে আসলে কয়েলের ভিতরে প্রতিটা পয়েন্টে আমি কারেন্ট দিক বরাবর হাতটা রাখি উপরের ফিগারের মতো, তাহলে কেমনে কোন দিকে যায় সেটা হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে। এই জন্য এটার জন্য আরেকটা সহজ রুল আছে। কোন একটা কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে তার ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে এটা বোঝার আরেকটা সহজ উপায় আছে, যেটা দিয়ে আপনারা সহজেই বুঝতে পারবেন। সেটা কি? এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, সবার নিচের ফিগারের কয়েলটা খেয়াল করেন। এখানে কারেন্ট যেই দিক বরাবর প্রবাহিত হবে, কারেন্ট তো কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হবে নাকি? প্রবাহিত হলে সেই দিক বরাবর আপনার ডান হাতের 4টা আঙ্গুল রাখেন, সেই দিক বরাবর। কিভাবে রাখবেন? সহজ উপায়। ধরেন আপনি কয়েলটা ধরে ফেলছেন, মুট করছেন কয়েলটাকে, এমন ভাবে মুট করবেন যাতে আপনার 4টা আঙ্গুলের দিক কারেন্টের দিক বরাবর থাকে। এম আই ক্লিয়ার? জি স্যার। বুঝতে জি পারছেন? স্যার। ধরেন জি একটা কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো হলে কি হবে? কয়েলের দেখবেন যে কোনো একটা পাশ যদি আপনি একদিক দিয়ে তাকান, মনে হবে যে পুরা প্রতিটা প্যারালাল পাথে একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ওই দিক বরাবর আপনি এমন ভাবে মুভ করবেন যাতে বাকি 4টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল না, বাকি 4টা আঙ্গুল ওই কারেন্টের দিক বরাবর থাকে। এভাবে আপনি মুভ করে ধরেন কয়েলটাকে, ধরলে বৃদ্ধাঙ্গুলের দিকটাই হচ্ছে ফ্লাক্সের দিক নির্দেশ করবে, এবং ফ্লাক্স ওই যে নর্থ পোল থেকে বের হবে সাউথ পোলে ঢুকবে। যেমন এইখানে যদি আপনি নিচের থেকে একটা হাত নিয়ে ধরেন, তাহলে কিন্তু একদম প্রপারলি অ্যাডজাস্ট করে ধরতে পারবেন। নিচের থেকে একটা হাত নিয়ে আপনার এটা ধরার চেষ্টা করেন, ওই সামনের দিকে যাতে আপনার ইয়েটা থাকে, মানে হাতের তালুটা থাকে, এভাবে ধরেন। সবাই ধরেন, তাহলে বুঝতে সবার ভিজুয়ালাইজ করতে ইজি হবে। ধরেন আপনার নিচের যে কয়েলটা আছে, এটাকে আপনার হাত দিয়ে, ডান হাত দিয়ে ধরেন এমন ভাবে যাতে আপনার হাতের তালুটা আপনার চোখের দিকে থাকে। এভাবে ধরে দেখেন যে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকটা কি হবে, ফ্লাক্সের দিক নির্দেশ করে। তার প্রশ্ন হচ্ছে আমরা এভাবে কেন ধরবো? এভাবে ধরলেই কিন্তু কারেন্ট বরাবর ধরা হবে। যেমন খেয়াল করেন কারেন্টের দিকটা একটু খেয়াল করেন, কারেন্ট ঢুকতেছে আবার আসতেছে, তো প্রতিটা কারেন্টের যে কয়েল সেখানে কারেন্টের দিকটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা এভাবে কেন ধরবো। আপনারা কি বুঝতে পারছেন সবাই? স্যার একটু বুঝতেছে স্যার এখন হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, সবার প্রথমে বোঝার চেষ্টা করেন কারেন্টের দিকটা কোন দিকে। কারেন্ট কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? সেই দিকে যাবে, সেই দিকে কি আমাদের 4টা আঙ্গুল থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এই কয়েলটাকে মুট করে ধরবেন 4টা আঙ্গুল দিয়ে, এমন ভাবে মুট করবেন যাতে আপনার 4টা আঙ্গুল যেই দিক বরাবর আছে সেই দিক বরাবর কারেন্ট গুলা থাকে, প্রতিটা কয়েলের কারেন্ট ওই দিক বরাবর থাকে। এবার বুঝতে পারছেন? তাহলে আপনার বৃদ্ধাঙ্গুলি দিকটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের দিক নির্দেশ করবে, মানে ওই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে নর্থ পোল বের হয়ে যাচ্ছে। যেমন এখানে নর্থ পোল বের হয়ে যায়, নর্থ পোল থেকে কি হবে, একটা চুম্বকের নর্থ পোল দিয়ে ফ্লাক্সটা বের হয়, সাউথ পোল দিয়ে আবার ঢুকে, তাই না? আমরা একটু আগে দেখছি। তাহলে সিমিলারলি একই রকম আচরণ করে। যেহেতু এটা চুম্বকের মতোই হয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় চুম্বক, বাট এটা পার্মানেন্ট চুম্বক, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছেন আশা করি। কেউ না বুঝলে এখনো বলেন, কোনো আপত্তি নেই। আচ্ছা, এটাকে সলিনয়েড বলে, বা অনেক সময় ইন্ডাক্টর বলে। ইন্ডাক্টর যেমন আছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এরকম হয়। তবে ইন্ডাক্টরের সাথে হ্যালো, আচ্ছা, আমরা এখন আরেকটু ভিতরের টপিকে যাচ্ছি। এটাই মনে হয় আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসে। এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এতক্ষণ যা বললাম এগুলো অনেকেই হয়তো শুনছেন, এই যে ফ্লাক্স কোন দিকে, এটা হয়তো আগে পড়ে আসছেন, বাট এগুলো হয়তো তেমন একটা শুনেন নাই। তো ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জ। এবার আসে চুম্বক ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য। ধরেন একটা চুম্বক ক্ষেত্র আছে, যেমন ডান পাশের ফিগারটা খেয়াল করেন, এটা নর্থ পোল, একটা সাউথ পোল। চুম্বকে ধরেন নর্থ পোল সাউথ পোল, তাহলে মাঝখানে কি থাকবে? ফ্লাক্স গুলা যাবে না, মাঝখানে চুম্বকের ফ্লাক্স গুলো নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে ঢুকবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এরকম একটা জায়গা চিন্তা করেন, ফাঁকা জায়গা না, যেখানে এই চুম্বক ক্ষেত্র আছে, এরকম একটা জায়গা, সেখানে যদি একটা তড়িৎ চার্জ প্রবাহিত হয় বা তড়িৎ চার্জ মুভ করে, তখন ওই তড়িৎ চার্জের উপর এই চুম্বক ক্ষেত্র এক ধরনের বল প্রয়োগ করে। এটা চুম্বক ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি বুঝতে পারতেছেন? ধরেন তার কারেন্ট বা কোনো চার্জ সে যদি এমনি প্রবাহিত হয়, তাহলে তার উপর কোনো ফোর্স অনুভব হবে না। কিন্তু সে যদি একটা চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে প্রবাহিত হয়,
তাহলে কিন্তু সে চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয়ে একটা বল অনুভব করে। বুঝতে পারছেন? এটা চুম্বক ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি ধরতে পারছেন? ধরতে পারেন নাই মনে হয় নাকি? ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা, আমি বলি, ধরেন কোন একটা তড়িৎ চার্জ বলতে তো বুঝেন, চার্জ মানে আধান। এটা হয়তো আপনাদের ইলেকট্রিসিটি অলরেডি সার্চ শুরু করে দিয়েছেন, চার্জ সম্পর্কে একটু আলোচনা করছেন আশা করি, ঠিক না? যেমন কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে তড়িৎ আধানের প্রবাহ, মানে চার্জের প্রবাহ, সেটাকেই কি বলা হয়? কারেন্ট, ঠিক কি না? বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার। ঠিক আছে। আপনাদের কি ওই যে আমাদের কাউন্টার পার্ট যিনি আছে জাকির স্যার, উনি কি আপনাদের শুরু করেন নাই তড়িৎ চার্জ বা এগুলো পড়াইছেন? শুরু করে নাই স্যার, একটা টপিক আলোচনা করছিল। আচ্ছা, ওইটা দিয়ে তো শুরু করার কথা, যাই হোক সমস্যা নাই। মানে এইটুকু স্যার তড়িৎ পড়াইছে চার্জ- স্যার, তড়িৎ হ্যাঁ, চার্জ পড়াইছে। তো তড়িৎ চার্জ হচ্ছে এটাই যে আপনার যেটা আসলে কারেন্ট তৈরি করে। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক চার্জ বা একটা ইলেকট্রনিক চিন্তা করেন, সেটাই ধরেন চার্জ। তো এটা ইলেকট্রন যদি তারের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখনই আমরা বলি কি কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে একটা ইলেকট্রন বা একটা চার্জ সে যদি এমনি প্রবাহিত হয়, তারের ভিতর দিয়ে ধরেন যাচ্ছে, তাহলে কিন্তু সে কোনো বল অনুভব করবে না। করবে কি? করবে না। কিন্তু জি। এই তারটাই যদি বা এই ইলেকট্রন গুলাই যদি একটা চুম্বক ক্ষেত্র তো বুঝছেন, এই নর্থ পোল সাউথ পোলের মাঝখানে যে চুম্বক ক্ষেত্র থাকবে বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো থাকে, ওই লাইনের বা ওই ফ্লাক্স লাইন অথবা চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা ফ্লাক্স সেটা কারেন্ট প্রবাহিত হয় বা একটা তারে যদি সেখানে রাইখা দেয়, তাহলে কিন্তু সেই কারেন্ট, সেই চার্জ বা সেই ইলেকট্রন গুলা কিন্তু বল অনুভব করবে। সেই বলটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স, চুম্বক বল। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। যেমন আপনার নর্থ পোলকে বিকর্ষণ করে, সেটা যেমন এক ধরনের ম্যাগনেটিক ফোর্স, সেরকম ভাবে চুম্বক ক্ষেত্র তড়িৎ চার্জের উপর যে বল প্রয়োগ করে, সেটাও কিন্তু ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এটা 3 ডাইমেনশনালি চিন্তা করেন, যে একটা রুম, ধরেন আপনি যে রুমে আছেন, এই রুমে যদি একটা চুম্বক চার্জ রাখা হয়, তড়িৎ চার্জ বা একটা ইলেকট্রন রাখা হয়, তাহলে সে কিন্তু কোনো বল অনুভব করবে না। এখন কোনোভাবে যদি আপনার এই রুমের ভিতরে এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায়, রুমের এক পাশে একটা বিশাল বড় নর্থ পোল রাখলাম, রুমের ওই পাশে একটা বিশাল বড় সাউথ পোল রাখলাম, তাহলে রুমের ভিতর দিয়ে কি হবে? প্রচুর ফ্লাক্স লাইন গুলো যাবে না? জি স্যার। এখন সেই আপনার রুমের ভিতরে একটা মাত্র ইলেকট্রন ধরে রাখলাম বা অনেকগুলো ইলেকট্রন রাখলাম, তখন সেই ইলেকট্রন গুলা যদি মুভ করে, স্থির অবস্থায় থাকলে কিন্তু সে কোনো বল অনুভব করবে না। এটি কিন্তু চুম্বক ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য, যে সে স্থির কোনো চার্জের উপর বল প্রয়োগ করতে পারে না। এখন আপনার রুমের ভিতরে যদি একটা কারেন্টের তার যায় অথবা যদি একটা ইলেকট্রিসিটি, সে এমনি বাতাসের মধ্যে থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করে, গতিশীল হয়, তখন সেই চার্জটা বা সেই ইলেকট্রনটা কিন্তু এক ধরনের ফোর্স অনুভব করবে। ফোর্স অনুভব করার কারণে কি হবে? সে কোনো একদিকে বেঁকে যাবে, সে অন্যদিকে চলে যাবে। এই যে একটা বল অনুভব করলো, এটাকে বলা হয় চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। এখানে ফিগারটা খেয়াল করেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। যেমন এখানে লাল কালি দিয়ে ওই ইলেকট্রন বা সেই যে চার্জ, সেই চার্জের দিক নির্দেশ করছে বা সেই চার্জ যে কোন পথে গতিশীল হয়েছে। ধরেন এই যে ডট ডট একটা চিহ্ন আছে না? জি স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ডট ডট যে একটা লাইন আছে, এই লাইন বরাবর একটা চার্জ, ওই যে আপনার গুল চিহ্ন দিয়ে লাল কালার দিয়ে বোঝানো হয়েছে, এই চার্জটা ধরুন এই ডট ডট লাইন বরাবর আসতেছিল, কোনো এক জায়গা দিয়ে আসতেছিল। তো আইসা সে সুন্দর করে চলে যেত, কিন্তু মাঝখানে কেউ কি করছে? এই লাইনের দুই পাশে একটা নর্থ পোল একটা সাউথ পোল রেখে দিচ্ছে। বুঝছেন? কেউ হয়তো দুষ্টুমি করে রেখে দিচ্ছে। এখন ইলেকট্রন কি করতেছে? ইলেকট্রনটা বা সেই চার্জটা তো এই ডট ডট পথে সে যাচ্ছিল মনের সুখে, যাওয়ার পথে হঠাৎ করে এই চুম্বক ক্ষেত্রের সম্মুখীন সে হয়েছে। হ্যাঁ, তো হওয়ার কারণে কি হয়েছে দেখেন, সেই যে তার গতিপথটা কি হয়ে গেছে, সেই ডট ডট যে লাইন আছে সেই লাইন থেকে সরে ডিফ্লেক্ট হয়ে সে একটু অন্যদিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন? দিকগুলো বোঝার দরকার নেই, খালি তার গতিপথটা চিন্তা করে, সে সরল পথে চলে যেত। এখন মাঝখানে একটা চুম্বক ক্ষেত্র আমি বসাই দেওয়ার কারণে কি হয়েছে? ওই জায়গায় আইসা সে তার গতিচ্যুত হয়ে গেছে, সে ওই পথচ্যুত হয়ে সে অন্যদিকে যাওয়া শুরু করছে। নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। না, নর্থ থেকে সাউথের দিকে না,
দেখেন এই যে ডট ডট সিম্বলটা যেটা আছে এটা কিন্তু নর্থ সাউথের মাঝামাঝি পর্যায়ে আছে। জি স্যার। এই দিক বরাবর ডট ডট বরাবর কিন্তু যদি আমি নর্থ পোল সাউথ পোল এখানে না রাখতাম বা এই চুম্বক ক্ষেত্র যদি আমি এখানে না ফিট করতাম তাহলে কিন্তু সেই ডট ডট বরাবরই চলে যেত। যাইতো স্যার। হ্যাঁ, আপনার এমবিটা ছিল কিন্তু আমি এখানে এই চুম্বক ক্ষেত্রটা বসানোর কারণে সে কি হয়েছে, সে দেখেন উপরের দিকে চলে যাচ্ছে, আসমানের দিকে চলে যাচ্ছে, দেখছেন আস্তে আস্তে বাইকা উপরের দিকে চলে যাচ্ছে। জি স্যার। এবং যতক্ষণ এই চুম্বক ক্ষেত্র আমি এই জায়গায় রাখবো বা এই জায়গার মধ্যে সেই রিফ্লেকশনটা হবে, আবার যখন এই ক্ষেত্র বের হয়ে চলে যাবে তখন সে আবার সরল পথে চলতে থাকবে। বুঝতে পারছেন? জি। তাহলে চুম্বক ক্ষেত্র আমাদের এই চার্জের উপর কি ধরনের ফোর্স অনুভব করে সেটা আমরা বুঝতে পারলাম, আর কোন দিকে অনুভব করে সেটাও কিন্তু আমরা একটা আইডিয়া পাইলাম। বুঝতে পারছেন? জি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে কোন দিকে আসলে বলটা অনুভব করে, চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে এটা আগে বলেন। বি যেটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে বা ফ্লাক্সের দিক কোন দিকে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, বা আপনারা যদি একটা সিম্পল রেখা টানেন নর্থ থেকে সাউথ একটা তীর চিহ্ন দেন তাহলে এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস এর ডিরেকশন বা বি এর ডিরেকশন। যেমন উপরে একটা ফিগারে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, বি এর ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানে, আর ভিটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ চার্জ বা চার্জ আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই ডট ডট রেখা বরাবর কিন্তু ভি এর ডিরেকশন নির্দেশ করা হয়েছে। ফিগারটা খেয়াল করেন। ল্যাপটপে কয় পার্সেন্ট আছে দেখলেন না একবার? হ্যালো, হ্যাঁ একটু খেয়াল করেন। তারপর একটা কনফিডেন্স আসবে সত্য। হ্যালো, এটা ঠিক ছিল তো মোটামুটি। কি কথা বলে স্যার ক্লাসে? হ্যালো, হ্যাঁ শোনেন, তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু কয়েকটা ডিরেকশন, তিনটা ডিরেকশন দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ফিল্ডের ডিরেকশন হচ্ছে বা ফ্লাক্স ডেনসিটি একই জিনিস, অথবা ফ্লাক্সের ডিরেকশন যাই বলেন না কেন, বা চুম্বক ক্ষেত্রের দিক সেটা হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। এটাতে বুঝতে পারছেন সবাই? এটার উপরে কিন্তু দেওয়া হয়েছে এই যে তীর চিহ্ন দিয়ে কালো যে একটা ডিরেকশন দেখানো হচ্ছে। জি স্যার। সেটা ভি, আর ওই যে উপরের দিকে যেটা আছে লাল ভি সেটা ভেলোসিটি। হ্যাঁ, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কিসের ভেলোসিটি? ওই যে চার্জের ভেলোসিটি, চার্জের যে চার্জের চার্জটা ওই ডট ডট লাইন বরাবর কিন্তু সে আগায় আসতেছে। আর এফটা হচ্ছে ফোর্স, ফোর্সটা ওই চার্জের উপর যে দিক বরাবর প্রযুক্ত হয়েছে সেটা কোন দিকে আমি বলছি না, উপরের দিকে। হ্যাঁ স্যার। তাহলে আপনারা এই ফোর্সটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স, চুম্বক বল। আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর ভিটা হচ্ছে কি চুম্বক যে সরি তড়িৎ যে চার্জটা আছে বা চার্জের ভেলোসিটি, চার্জের বেগ বা চার্জের ডিরেকশনটাও কিন্তু এই ভেলোসিটি দিয়ে আমরা বুঝতে পারছি। তাহলে এই এফ, ভি এবং বি এই তিনটা প্যারামিটার বা তিনটা কোয়ান্টিটি কিন্তু আমাদের এখানে বুঝতে সহায়তা করবে যে আসলে চুম্বক বলটা কোন দিকে প্রযুক্ত হয় এবং চুম্বক বলের মান বা ফোর্স এফ এর ম্যাগনিটিউড কতটুকু সেটাও কিন্তু এখানে একটা রিলেশন দেওয়া আছে যে ম্যাগনেটিক ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ভি বি। কিউ হচ্ছে চার্জের পরিমাণ, যেমন কুলম দিয়ে প্রকাশ করা হয় চার্জের একক কুলম, কত কুলম চার্জ সেটা কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। ভি হচ্ছে ভেলোসিটি, সে যে ভেলোসিটিতে এই চার্জটা গতিশীল ছিল, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেই ফিল্ডটা এখানে উপস্থিত আছে। তাহলে এই ধরনের হ্যাঁ কি হচ্ছে চার্জ পরিমাণ, কতটুকু চার্জ আছে, আর বি কতটুকু বি চার্জ, ভেলোসিটি আর বি হইছে ফ্লাক্স নাকি ফ্লাক্স হ্যাঁ ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এই জি ধরনের স্যার। একটা রিলেশন সে ফলো করে, এফ প্রপোর্শনাল টু কিউ ভি বি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা কিভাবে আসবে সেটা আমরা জানো না, আমরা জাস্ট এই ফর্মুলাটা দেখতে যাচ্ছি, এফ প্রপোর্শনাল টু কিউ ভি বি, এবং এটা এক্সপ্লেনেশনের কিন্তু আমি দেখাই না, ঠিক আছে? তাহলে এরকম ভাবে যদি আপনার নর্থ পোল সাউথ পোল আমরা উঠাই দিলাম, খালি আমি যদি বলে দিই বি এর ডিরেকশন এইদিকে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, তাহলে আপনার বের করতে পারবেন না যে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে। জি স্যার বের করতে পারবো। আচ্ছা, এখন এটার একটা থাম্ব রুল আছে, এটার এটা আঙ্গুল দিয়ে আসলে বের করা যায়, হাতের তিনটা আঙ্গুল দিয়ে, একটা দিকে এফ দিবেন, একটা ভি দিবেন, একটা বি দিবেন। সেটা হচ্ছে আপনার ডান হাত নেন, ডান হাতে তিনটা আঙ্গুল, প্রথম তিনটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল, তারপরে হচ্ছে প্রথম যে যেটাকে আমরা বলি ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলি একদম সবার বড়, তার এরকম প্রথম তিনটা আঙ্গুল নেন,
ইয়ে থেকে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে 3টা আঙ্গুল নিয়ে আপনারা এটা কিন্তু 3টা ভেক্টর। ভেক্টর তো শুনছেন না, তাই না? জি স্যার। হ্যাঁ, 3টা ভেক্টর, একটা এফ, একটা ভি, একটা বি, 3 দিক বরাবর 3টা রাখলে আঙ্গুলের দিকগুলাই আপনার বলে দিবে যে কোনটা কোন দিকে আছে। কিরকম ভাবে? ভি এর ডিরেকশন বরাবর রাখবেন আপনাদের ইন্ডেক্স ফিঙ্গার মনে হচ্ছে আপনাদের কি বলে তর্জনী আঙ্গুল যেটা আর কি। আচ্ছা, আর বৃদ্ধাঙ্গুলের দিক বরাবর রাখবেন এফটা, আর বিটা রাখবেন ওই যে মধ্য আঙ্গুল যেটা আছে, মধ্যমা যেটা, সেটা। তাহলে এখন রেখে যদি আপনার সিম্পলি কি বলবো, এরকম একটা, এই যে দেখেন, একটু পরে দেখি, এখানে মনে হয় নাই। আচ্ছা, আমি ভিডিও অন করে দেখাচ্ছি, তো সেটা ভিডিও অন করলে চলে যায় কিনা কে জানে। হ্যাঁ, তো এই 3টা দিক বরাবর 3টা ভেক্টরকে রেখে যদি আপনার আঙ্গুলটাকে রাখেন এমন ভাবে, ধরেন আপনি বসে আছেন, আপনার বৃদ্ধাঙ্গুলটাকে রাখেন উপরে, আর আপনার যে শাহাদাত আঙ্গুল যেটাকে বলে তর্জনী আঙ্গুল, এফ বরাবর, আর হইছে বৃদ্ধাঙ্গুল মাঝখানে ওইটাকে যদি বি বরাবর রাখি, আর পরেরটা হইছে বি বরাবর। ভিটাকে রাখবেন আপনার তর্জনী আঙ্গুলটাকে বি বরাবর রাখেন, এফটাকে উপরে রাখেন, বিটাকে রাখেন হচ্ছে ওই পরবর্তী মধ্যমা আঙ্গুলটাকে। 3টা আঙ্গুল রেখে রাখলে একটা শেপ হবে কিনা, এবং 3টা ভেক্টর কিন্তু 90 ডিগ্রি বরাবর আছে প্রতিটার সাথে, একটার সাথে একটা প্রতিটা 90 ডিগ্রি বরাবর। এই যে একটা শেপ পাইলেন, এই শেপটা মুখস্থ রাখেন। এখন আপনার দুনিয়ার যে কোনো ডিরেকশন বরাবর দেখে আপনি কিন্তু বের করতে পারবেন ইজিলি। ঠিক আছে? যেমন আপনারা এখন নিজে বলেন, বিটা যদি অপোজিট ভাবে থাকতো, নর্থের জায়গায় যদি সাউথ থাকতো, সাউথের জায়গায় যদি নর্থ থাকতো, মানে বিটা কি হইতো, ডান থেকে বামের দিকে হইতো, তাহলে এফ এর ডিরেকশনটা কোন দিকে হইতো? বিটা ধরেন আগের মতোই আছে, নিচে চলে যেত। তাহলে নিচে চলে যেত। কিভাবে বুঝলেন? এখন তো মুখস্থ বলতেছেন। এখন আপনার ওই হাতের যে ওরিয়েন্টেশন রাখছি সেভাবে চিন্তা করেন। বিটা আছে, ধরেন ভিটাকে ওই জায়গায় রাখেন, তারপরে হচ্ছে বি যেটা, অর্থাৎ বিটাকে আমরা বলছি মধ্যমা আঙ্গুল, মধ্যমা আঙ্গুলটাকে আপনি রাখেন ডান থেকে বামের দিকে। তাহলে দেখেন এফটা অটোমেটিকলি নিচে চলে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুলিটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক না? তাহলে এই টেকনিকটা খালি মুখস্থ রাখবেন, তাহলে আপনারা বের করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে এটা বুঝতে পারছি, আমরা নেক্সটে যাই। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাচ্ছি, আগে দিয়ে যাই। আচ্ছা, এখানে ওই জিনিসটা এক্সপ্লেন করছে। আচ্ছা, এবার হচ্ছে এটাও আসলে এখানে এইভাবে এক্সপ্লেন করছে, তবে এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার যদি কোনোভাবে ভি এবং বি এর মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয়, ভি এবং বি এর মধ্যকার অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি বলেন দেখি? আমরা কি ব্যাকে চলে যাচ্ছি? এই ফিগারটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন ভি এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ভি হচ্ছে ভেলোসিটি, বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, উভয়ের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক কি না? জি স্যার। এখন অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি না হয় অন্য কোনো অ্যাঙ্গেল বরাবর থাকতো, মানে ধরেন চুম্বক ক্ষেত্রের সাথে ওই যে চুম্বকের ভেলোসিটি যেটা, এদের মধ্যে 90 ডিগ্রি এখানে আছে, সে যদি 90 ডিগ্রি না হয়, 60 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, বা 120 ডিগ্রি হয়, মানে 90 ডিগ্রি বরাবর না থাকে, তাহলে কি করব? তাহলে আমাদের সূত্রটা একটু ভিন্ন হবে। তখন কিউ ভিবি সাইন থিটা আমরা বসাই দেবো, ওই অ্যাঙ্গেল যত হবে অ্যাঙ্গেলটাকে আমরা বসাই দেবো ওইটাকে সমন্বয় করার জন্য, এটাই আর কি, আর কিছু না। এখানে দেখাইছে যদি আমাদের অ্যাঙ্গেলটা এখানে আসলে প্রপোর্শনাল দিয়ে বিটা উঠাই দিছে, বিটা এখানে রাখলে কোনো সমস্যা নাই, এখানে আসলে ওইটাই বুঝাইছে যে বিটা যদি 90 ডিগ্রি বরাবর না হয় অন্য কোনো ডিরেকশনে হয়, তাহলে ভি সাইন থিটা বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ সাইন থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি তার একটা কম্পোনেন্ট, সেটা আমি এক্সপ্লেনেশনে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে বি এর একটা ফর্মুলা, f ইকুয়াল টু যদি কিউ ভিবি সাইন থিটা হয়, তাহলে বিটাকে আমরা কি লিখতে পারি? b ইকুয়াল টু f ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা, বা f ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন, যেটা আমি একটু আগে বললাম।
F equal to QVB sin theta. ওকে, আচ্ছা তাহলে এখানে বলছে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অফ 1 টেসলা। আচ্ছা বি এর একটা একককে আমরা বলছি ওয়েবার পার মিটার স্কয়ার না, তখন আগে আমরা দেখছি এটাকে অনেক সময় টেসলাও বলা হয়, মানে ওয়েবার পার মিটার স্কয়ারের পরিবর্তে অনেক সময় টেসলা দিয়েও প্রকাশ করা হয়। বুঝতে পারতেছেন? জি স্যার। মানে পরীক্ষায় এরকম অঙ্ক থাকতে পারে যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড যার ইন্টেন্সিটি হচ্ছে বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ইন্টেন্সিটি একই কথা সব, যেটা মান হচ্ছে 1 টেসলা। 1 টেসলা বলতে বোঝায় 1 ওয়েবার পার মিটার স্কয়ার। তো টেসলা হচ্ছে তার একক, তো টেসলা দ্বারা প্রকাশ করা। টেসলা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিকোলা টেসলা, তার নাম অনুসারে টেসলা প্রকাশ করা হয়। আচ্ছা নামেও প্রকাশ করা হয়। আর তারপরে বলেছে 1 কুলম্ব চার্জ, ওই যে কিউ এর মান, আর ফোর্স যেটা ফোর্সের একক তো নিউটন, সবাই জানেন। তো এইগুলা দিয়ে অনেক সময় অঙ্ক থাকতে পারে। দেখি এটা অঙ্ক মনে হয় এখানে আছে, যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল 1, এই অঙ্কটা একটু খেয়াল করে। অঙ্কের ডাকটা কি বলছে যে এ 2 ন্যানো কুলম্ব চার্জ। ন্যানো বলতে বোঝা হয়, ন্যানো বলতে কি বোঝায়? 100 কোটি ভাগের 1 ভাগ চার্জ, 10 inverse 9. হ্যাঁ 10 ইনভার্স 9। তো এতটুকু চার্জ is projected with a velocity of 5 into 10 to the power 4 meter per second. মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটির একক। তো এত ভেলোসিটিতে একটা চার্জ কি হচ্ছে, গতিশীল আছে at an angle 30 degree with 3 মিলি টেসলা। এম দিয়ে বোঝা হয় মিলি, মিলি বলতে 10 to the power -3। মিলি তো আমরা বুঝি, যেমন মিলিলিটার, মিলিমিটার আমরা সময় ইউজ করি। তাহলে কিন্তু আমরা তিনটা মানই এখানে পাইছি, কিউ এর মানও পাইছি, ভি ভেলোসিটির মানও পাইছি, এবং বি যেটা ম্যাগনেটিক ফিল্ড এর ডেনসিটি সেটার মানও কিন্তু পাই গেছি। এখানে আমাকে কি বের করতে বলছে, হোয়াট আর দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টিং ফোর্স। এখন এই যে একটা চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে চার্জ গতিশীল হলো এত ভেলোসিটিতে, তাহলে এই চার্জের উপর কি পরিমাণ বল তৈরি হচ্ছে, সেই বলের মান এবং দিক সেটা বের করতে বলছে। কোশ্চেনটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাকে বের করতে গেলে আমাদের ফর্মুলাতে বসাইতে হবে। ফর্মুলা একটু আগে দেখছি, এফ ফোর্স যেটা বের করতে হবে এটা ইকুয়াল টু কিউ ভি বি sin থিটা। এখন সবগুলোর মান কিন্তু দেওয়া আছে। কিউ এর মান হচ্ছে 2 × 10 to the power -9 কুলম্ব। তাহলে আমরা শুধু 2 না বসাই এটা কেন বসাইলাম, কারণ সবগুলোকে একটা স্ট্যান্ডার্ড এককে নিয়ে আসতে হবে। ন্যানো বসাইলে হবে না, ন্যানোটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা 10 to the power -9 দিয়ে গুণ করলাম। তারপরে বলছে ভি এর মান হচ্ছে 5 × 10 to the power 4, এটা একদম এসআই এককে দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে টি যেটা মানে বি যেটা, বি হচ্ছে 3 × 10 to the power -3, অর্থাৎ 3 মিলি টেসলা ইনটু sin থিটা। ওই যে থিটার মান আমরা দেখছি এখানে কত, 30 ডিগ্রি দেওয়া। তাহলে F = QVB sin থিটা। থিটা মান 30 ডিগ্রি বসালে, এটাকে আমরা ক্যালকুলেটরে বসাইলে ইজিলি আমরা তার ভ্যালুটা পেয়ে যাব। এর মান হচ্ছে 1.5 10 to the power -7 নিউটন, যেহেতু ফোর্সের একক হচ্ছে নিউটন। তাহলে এই পরিমাণ চুম্বক বল সেখানে প্রযুক্ত হবে কার উপরে, চার্জের উপরে। কোন দিক বরাবর, যেমন এইখানে যদি ফিগারটা দেওয়া থাকে, আমরা একটু আগে যে তিনটা আঙ্গুলের যে ডিরেকশন সে বরাবর রাখলে কিন্তু আমরা ইজিলি ফোর্সের ডিরেকশনটা পাবো। যেমন বাম পাশে খেয়াল করেন, বি এর ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানে, ভি এর ডিরেকশন হচ্ছে ওই এই দিক বরাবর, একটু অ্যাঙ্গেল করা আছে, অ্যাঙ্গেল নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এখন এই আপনারা যদি আঙ্গুলগুলা এভাবে রাখেন, দেখবেন এফ এর ডিরেকশনটা কিন্তু উপরের দিকে নির্দেশ করে। বুঝতে পারছেন? একটু রেখেই দেখেন, বিটা থাকবে বাম থেকে ডানে, আর ভিটা যাবে কোথায়, ভিটা যেই বরাবর আসতেছে এই বরাবর যদি রাখেন, তাহলে ফোর্সটা কিন্তু থাকবে উপরের দিকে নির্দেশ করে। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমরা দিকটাও পেয়ে গেলাম। আর কিছু আছে? হ্যাঁ, আচ্ছা আরেকটা জাস্ট বেসিক জিনিস, সেটা হচ্ছে আমাদের স্যার ওইখানে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কি ওই যে চার্জের ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে কি চার্জের কোনটা এখানে বলে দেওয়া আছে, দেখেন। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে বলছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে, সেটা হচ্ছে ভেলোসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন আরেকটা জিনিস যেটা আমাদের অনেক সময় কাজে লাগবে, এটা আজকের ক্লাসের লাস্ট স্লাইড, এটা আমাদের পরবর্তী যখন পরে থেকে কাজে লাগবে, এই জন্য এটা একটু দেখে নিই। আমাদের টপিক কিন্তু শেষ, সেটা এটাকে বলা হয় কনভেনশন।
মানে এইভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে একটা তীর যদি হাতে নেন, তীর তো বুঝেন, তীর মানে আগেকার সময় যে তীর ধনুক ছিল সেই তীর, সেই তীরের যদি শেষ প্রান্তের দিকে আপনি তাকান তাহলে ডান পাশের দেখেন একটা ফিগার ক্রস ক্রস সিম্বল দেওয়া আছে। একটা তীরের যদি আপনি পিছন থেকে তাকান তাহলে এরকম দেখা যাবে না, ক্রস ক্রস সিম্বলের মতো। আর তীরটা বা সরু প্রান্তটাকে যদি আপনি সামনে দিয়ে তাকান তাহলে এরকম ডট ডট দেখা যাবে। এটা হচ্ছে জাস্ট একটা কনভেনশন। এটা কি বুঝতে পারছেন? একটা তীরকে সোজা ভাবে নেন, মানে আপনার চোখের দৃষ্টি বরাবর একদম প্যারালাল ভাবে নেন, নিয়ে যদি তীরটার পিছন থেকে দেখেন তাহলে কি হবে, তীরের পিছনের যে ক্রস গুলা দেখা যাবে না। আর তীরটাকে যদি আপনার সামনে থেকে দেখেন তাহলে কি দেখা যাবে, ডট ডট গুলা দেখা যাবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। একটা সিম্পল তীর হাতে নিয়ে যদি আপনি তীরের সামনে দিকে রাখেন, সামনে দিকে দেখেন, তাহলে তীরের সামনের যে একেবারে তীক্ষ্ণ ফলাটা আপনার সামনে থাকবে, তখন এরকম শুধু ডট প্রান্তটা দেখবেন। আর তীরটাকে যদি আপনি পিছন থেকে দেখেন তাহলে তীরের পিছনের যে ক্রস গুলো আছে, এখানে একটা তীর এঁকেও দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে। তাহলে আসলে তীর মানে কি, তীর আসলে কি আমরা যেমন ডিরেকশন দিয়ে বুঝাই, যে যেমন বাম পাশে একটা জাস্ট তীর চিহ্ন দেওয়া আছে, তো এই তীর চিহ্ন দিয়ে অনেক সময় বোঝানো কঠিন হয়ে যায়, তখন আমরা এই ডট এবং ক্রস ইউজ করি। এটা অনেক ক্ষেত্রে, ফর এক্সাম্পল একটা আপনি যেমন খাতার মধ্যে ধরেন একটা কিছু আঁকতেছেন, এখন 3D ফিগার কিন্তু আঁকা কঠিন, তাই না? তো এখন আপনাকে এমন একটা দিক বুঝাইতে হবে যেটা খাতা যেখানে আপনি আঁকতেছেন খাতা বরাবর ভিতরে ঢুকে গেছে বা খাতা থেকে উপরে বেরিয়ে আসছে, এটাকে তো আসলে তীর চিহ্ন দিয়ে বোঝানো মুশকিল, ঠিক না? আপনার একটা খাতার মধ্যে যে প্লেন আছে সেই প্লেন বরাবর তীর চিহ্ন দিয়ে আপনি ডানে বামে উপরে নিচে বুঝাইতে পারবেন। কিন্তু আপনি 3D বোঝানোর জন্য যদি আপনি বুঝাইতে চান যে কোন একটা ডিরেকশন খাতা ভেদ করে ভিতরে চলে গেছে, অথবা কোন একটা ডিরেকশন আপনার খাতা বের করে উপরে চলে আসছে, সেটাকে তো আপনি তীর চিহ্ন দিয়ে কিভাবে বুঝাবেন? বুঝতে পারছেন জিনিসটা? সেটাকে কিন্তু ডট এবং ক্রস দিয়ে বোঝানো হয়। আপনি যদি বুঝাইতে চান কোন একটা ভেক্টর, সেটা আপনার যে খাতার মধ্যে আপনি ফিগার ড্র করতেছেন সেই খাতা বরাবর ভিতরে ঢুকে গেছে, তাহলে ক্রস চিহ্ন দিয়ে দিলে মানুষ বুঝতে পারবে যেখানে একটা তীর চিহ্ন আছে, যে তীর চিহ্নটা বোঝাচ্ছে ভেক্টরটা ওই খাতা বরাবর ভিতরে 90 ডিগ্রি বরাবর ঢুকে গেছে। আবার যদি কোনো একটা দিক বুঝাইতে চান যে ওই দিকটা আছে আপনার ওই খাতা বরাবর আপনার দিকে তাক করে আছে 90 ডিগ্রি বরাবর, ওই খাতার পৃষ্ঠ বরাবর তার সাথে 90 ডিগ্রি করে উপরের দিকে, সেটাকে তীর চিহ্ন দিয়ে বোঝানো সম্ভব নয়, সেটাকে এরকম জাস্ট ডট দিয়ে দিলেই এটা মানুষ বুঝতে পারবে যে এটা আসলে একটা তীর চিহ্ন বোঝাচ্ছে, যেটা আসলে ওই ভেক্টরটা এই খাতার পৃষ্ঠের বরাবর উপরের দিকে বা 90 ডিগ্রি বরাবর আছে। এরকম জাস্ট চিহ্ন বোঝানোর জন্য আমরা এরকম ক্রস অথবা ডট ইউজ করি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের তীর চিহ্নের অল্টারনেটিভ। তীর চিহ্ন তো বুঝেন, তীর চিহ্ন দিয়ে আমরা ডানে বামে দিক নির্দেশ করি। তাহলে এখন আমরা ডানে বামে না দিয়ে যদি আমরা উপর নিচ বোঝাতে চাই, উপর নিচে না, আপনার খাতার পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে ভিতরে অথবা খাতার পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে তারা বের হয়ে আসছে, এরকম বুঝাইতে চাইলে কিন্তু আমরা এই সিম্বলটা ইউজ করি। বুঝতে পারছেন সবাই আশা করি? তাহলে স্যার বের হয়ে গেলে কি ডট, আর মানে খাতার ভিতরে থাকলে ক্রস ব্যবহার করব, মানে তীর চিহ্নটা। ক্রস মানে হচ্ছে ধরেন আপনার একটা তীর খাতার ভিতরে ঢুকে গেছে, আপনি তীর চিহ্ন দিয়ে তাহলে বোঝাতে পারবেন না। তীর চিহ্ন দিয়ে ডানে বামে উপরে নিচে বোঝাতে পারবেন, কিন্তু ভিতরে মানে 90 ডিগ্রি বরাবর ধরেন ভিতরে ঢুকে গেল বা বের হয়ে আসলো, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা ডট ক্রস ইউজ করি। ক্রস বলবো ধরেন একটা তীর চিহ্ন যদি আমরা পিছন থেকে দেখি তাহলে ক্রসটা রাখবো, তার মানে কি তীরটা ভিতরে ঢুকে গেছে খাতার। আবার যদি তীরটাকে আমার সামনের দিকে ধরি তাহলে মানে কি আমার ভেক্টরটা খাতা থেকে আমার দিকে তাক করে বাইর হয়ে আসতেছে, তাহলে আমরা তার ডটের প্রান্তটা দেখবো, এই জন্য ডট ইউজ করবো। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, সবাই এটা খুব সিম্পল। জাস্ট আপনার তীর চিহ্নটাকেই যদি আমরা আমার দিক বরাবর রাখি তাহলে আমরা কোন প্রান্তটা দেখবো, ডট প্রান্তটা দেখবো। আর তীর চিহ্নটাকে যদি আমরা পিছন থেকে দেখি তাহলে তার ক্রস প্রান্তটা দেখবো, এই জন্য আমরা ক্রসটা সেখানে আঁকবো বোঝার সুবিধার্থে, আর কিছুই না। বুঝতে পারছেন? এটা আসলে দিক নির্দেশ করা আছে। একটা ভেক্টরকে তো আমাকে ফিগারে খাতার মধ্যে আঁকতে গেলে তো দিক নির্দেশ করতে হবে, কারণ ডানে বামে আঁকা তো কোনো ব্যাপারই না, ডানে আঁকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম শেষ। কিন্তু ভিতরে বা বাইরে যদি আমি বুঝাতে চাই তখন আমার যে ঝামেলাটা হয় সেটাকে মীমাংসা করার জন্য আমি এই ধরনের সিম্বল ইউজ করব, ডট অথবা ক্রস। ওকে, জি আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে আমাদের সময় একটু বেশি লেগে গেছে, তো যাই হোক আজকে ক্লাস। হ্যাঁ স্যার, আপনি ওই এই লেকচার শিট আমাদের সিআর কে